হারাচ্ছে পরের থেকে কিছুক্ষণ বিশ্রামের পরে পরে আমার আর খুঁজে পাই না। মাথার মধ্যে মানে সমস্যা হয়ে গেছে। এটা আপনার ছেলে? কিন্তু ছবির সাথে মিলে না। আপনার ছেলে, বড় ছেলে হারাইছে? হুম। নাম ছিল কি? এর মানে ওর সাথে কথা বলে কনফিউজ হয়ে যাচ্ছেন, মিলতেছে না কিছু। যাই তারা তো ও যেরকম সন্দেহ আছে আপনার দিক থেকে আমরা সন্দেহ আছে? একটু ডিএনএ টেস্ট করব। এই ওই সময় তার চুলের ইয়া সবকিছু একদমই আছে। এবং দুই পক্ষের ডাটা রেখে আমরা আমাদের মতো করে কাজ করেছি। এখন দুই পক্ষেরই সন্দেহ তৈরি হয়েছে যে কে না কাকে ধরে নিয়ে এসে আমার কাছে দিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 617। এটা বেসিক ভিডিও নাম্বার এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সেলিম। প্রচার হয়েছিল 4/7/2024। সম্ভাব্য সফলতা সংখ্যা এই এপিসোডে দাঁড়িয়েছে 369 হচ্ছে আপনার শুধুমাত্র আপন ঠিকানায়, এবং আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে তো 30 হয়েছেই। তার মানে আজকে আমরা চলে গেলাম হচ্ছে 399-এ, তাই কি? হ্যাঁ, 399। আর মাত্র একটা পর্ব যদি সফল হয়ে যায় আমরা অফিসিয়ালি বলবো যে আমাদের 400টি এপিসোড হয়ে গেল। তো যাই হোক, নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত আনন্দের খবর। সূচনা পর্ব আমি বড় করব না, মোট 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। এবং এখানে সেলিম যেসব তথ্য দিয়েছিলেন, বাবার নাম বলেছিলেন খোরশেদ কাজী, মায়ের নাম তার মনে নেই, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় তিনি বলেছিলেন শুধুমাত্র তার এক ভাইয়ের নাম মনে আছে, সে হচ্ছে জসিম। ঠিকানা বলেছে ঢাকা ফতুল্লা বটতলার আশেপাশে হতে পারে। আর সাইড ইনফরমেশনও ছিল দাদা হচ্ছে খালেক কাজী, মামা হচ্ছেন খায়রুল। ছোটবেলায় উনি স্কুলে পড়তেন, স্কুলের নাম বলতে পারছি না, বাবা ব্যবসা করতেন। বাসার সামনে শৌচাগার ছিল, বাসার গেটের সামনে কাঁচামালের দোকান ছিল। উৎস সন্ধানকারী জায়গায় যেটা আমি পাচ্ছি যে আরিফ ভাই অফিস থেকেই তিনি তথ্য সংগ্রহ করেছেন। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি রামানন্দ 8 নম্বর ওয়ার্ড, চালিতা বুনিয়া, গলাচি বা পটুয়াখালী। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি দক্ষিণ খান নর্দাপাড়া 47 নম্বর ওয়ার্ড, দক্ষিণ খান, উত্তরা, ঢাকা। তো এই হচ্ছে যাবতীয় তথ্য। এবং ডিসক্লেমারে আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে আমাদের আপন ঠিকানায় যারা আসেন পরিবার খোঁজার জন্য তারা মূলত নিজে বা স্বেচ্ছায় ডিএনএ টেস্ট করে নেবেন। আমাদের অফিস থেকে কোনো রকম ডিএনএ টেস্ট করা হয় না বা করার ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতাও করা হয় না। সো আমি এই পর্যায়ে চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সেলিম, সাথে কেউ আসে নাই? আমার ছোট চাষা আসতে আছে। কই? আসতে আছে কোন জায়গায় একদম। আচ্ছা, তো আপনি পটুয়াখালী থেকে আসছেন? জি। কেমন লাগতেছে যদি বাপ মা পাওয়া যান আজকে? আলহামদুলিল্লাহ, যদি পাই যায় তো অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী হয়। বাচ্চা কই? বউ বাচ্চা কই? বাড়ি, দেশের বাড়ি। এরকম একটা দিনে কি বাইরে রেখে আসতে হয়? আর সবাইকে সাথে করে নিয়ে আসতে হইতো? এটা তো ধারে গেছে না, দূর অনেক। তারপরেও আপনি বলতেন আমাদেরকে, আমরা ব্যবস্থা করতাম। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এটা কোনো কথা? ওনার অপেক্ষায় আছে না দাদুকে দেখার জন্য? সবার বললেইছে যে ঠিক আছে তুমি যাও, পরে যে যদি পরিচয় মিলে আর কি তখন যাই যাবে। আচ্ছা, তো ঠিক আছে, চলেন আপনার সাথে তাহলে আর ইয়ে করে লাভ নাই, আমরা ভিতরে বসে আপনাকে দেখি কে আসছে আজকে আপনার জন্য। ভিতরে বসে 10-15 মিনিট এখানে একা বসবেন। হ্যাঁ, আমরা যারা আসছে ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? প্রিয় দর্শক, আমি থার্ড পার্টে শুরু করবো প্রাককালে। আপনাদেরকে যেটা বলতে চাই যে আমরা আসলে হারিয়ে যাওয়ার যে বিবরণটা পাচ্ছি এখানে যেটা আমাকে মহিউদ্দিন দিয়েছে, আমার বয়স আনুমানিক 35, হারানোর সময় বয়স ছিল 5 থেকে 6। তো ছোটবেলায় আমি পাশের বাসায় এক ছেলের সাথে খেলা করছিলাম এবং খেলা দেখতে মাঠে গিয়েছিলাম। সেখানে আমার বাবা গিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে নিয়ে আসতে চাইলে আমি বাবার সাথে না গিয়ে আমি একা একা অন্যদিকে চলে যাই, মানে বাবার সাথে ভয় পেয়েছে আর কি। তো অন্যদিকে গিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফতুল্লায় কোনো একটা রাস্তায় কান্না করছিলাম, তখন এক ভদ্রলোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে আমি বড় হয়ে ওনারাই আমাকে বিয়ে সাথে দিয়েছেন। সেখান থেকে আমি কখনো নিজের পরিবারে ফিরতে পারিনি। তো মূলত বাবার সাথে এই ঘটনার কারণেই, ভয়ের কারণেই মূলত আজকে সে 30 বছর যাবৎ বাড়ি ছাড়া। আমরা ঠিক জানি না ওনার বাবা বেঁচে আছেন কিনা। তো দেখা যাক কে আসছেন, কারা আসছেন। ও আচ্ছা, সেলিমের সাথে আসছে। আচ্ছা, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আমরা শর্টই আছি, সমস্যা নেই।
ওয়ালাইকুম আসসালাম। ভাই বসেন, আপনার সাথে একটু পরে কথা বলতেছি, বসেন। আমরা অপেক্ষা করার প্রাককালে সেলিমের সাথে যে আসছে, সে আসলো আমাদের অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু সবার সঙ্গে কথা বলি, আমি একটু পরিচিত হই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হলো খুরশেদ কাজী। কি হয় সেলিম আপনার? ছেলে। আপনি বাবা না? জি কি মাঠ দেওয়ার জন্য গেছিলেন ফিল্ডে বাইরে? না, ওই সকালবেলা তো আমরা আবার ওই হ্যাঁ। আমার ওই যে ওই সালারে বিদেশ পাঠাইছিলাম, ওই জ্বরে আচ্ছা ওরা বিদেশ পাঠাইছিলাম, তো ওই আবার গিয়া দুবাই গেছিল, তো জেলখানায় গিয়ে পড়ছি। তো আচ্ছা। আমরা আদমের বাসায় গেছিলাম, ওই টিকিট ফিরে আসার জন্য আদমের টিকিট দিবে, হুম এই জন্য গেছিলাম শনিয়াকড়া। হুম তো ওখান থেকে আইসা দেখি দোনোজনে আমরা রেখে গেছিলাম ঘুমে, দোনো ছেলেরে দোনোজনে উঠা ওই আরো যে বাড়ির যে আরো পোলাপান আছে ওদের সাথে সকালবেলায় দুঃখলা মাঠে গেছে খেলতে। হুম তা আমরা যাই দিই, আমি আবার গেছি দুঃখলা মাঠে, একজনের তো শুনলাম যে ওরা খেলতে গেছে দুঃখলা মাঠে। হুম তা আমি আবার শুই না, সাথে সাথে গেছি দুঃখলা মাঠে। যায়া ওরা গেলাম যে তুই সকালবেলা না কইয়া আইসুস কি লিগা, তোকে তো গেছি যে ঘরে শুয়ে থাকতি। এ কথা কই একটা থাপ্পড় দিছি মাথার ভিতরে। থাপ্পড় দিতে গিয়ে ওই ছোট ছেলেটারে ধরছি, আর ওই করছে কি দৌড় দিয়া একবারে মানে আইসা পড়ছে। আইসা ওই যে আমাদের বাস হইলো ব্রিজ পারে উপর যাইতে ওই করছে কি রেল লাইনের যে সাইডটা আছে না, হুম। ওই যে যাত্রাবাড়ি যাইতে যে রাস্তাটা, রেল লাইনের ওই রাস্তা দিয়ে চলে গেছে। ও, পরে কি আপনি খুঁজলেন, কি আপনি কোথাও? ওরা আমরা অনেক খোঁজাখুঁজি করছি, মাইক দিয়ে অ্যালাউন্স করছি, কিন্তু আমরা ওই টাইমে পেপারে দিতে পারিনি। আহা, কিন্তু আপনার অনেক খোঁজাখুঁজি করছি, প্রায় 1 বছর মতো খোঁজাখুঁজি করছি। 1 বছর খোঁজার পর আমরা আর পাই নাই ওখানে। থানা পুলিশ করছিলেন কিছু? হ্যাঁ, আমি এই যে জিডি করছিলাম। যেটি কপি আছে? না, জিডি কপিটা এখন আমাদের কাছে নাই, হারায় গেছে। ওইটা বাসা পাল্টাইছি তো জি। অনেক জায়গা। তারপর ওই যে 98 বন্যা হইলো, বন্যার সময় আবার মনে করেন যে ওই আসছিলাম আমরা স্কুলে, নারিন্দ স্কুল ছিলাম আমরা। যাই হোক, ওখান থেকে হারাই গেছে। হ্যাঁ, ওখান থেকে হারাইছি। ওকে, আমি একটু পরিচিত হই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজিজুল হক। কি হন আপনি? মামা। সেলিমের আপন মামা? আপন মামা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হাওয়া। কি হন আপনি সেলিমের? মা। ও আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? ওরা নিয়ে আমার 4 ছেলে মেয়ে এখন। ও কি থাকা অবস্থাতে জানতো যে ওর 4 ভাই বোন, নাকি পরে হারা যাওয়ার পরে না, ও হয়েছে? হারায় যাওয়ার পরে আমার 2 মেয়ে হয়েছে। 2 মেয়ে হয়েছে। তো ছেলে ওটা কি সবার বড় ছেলে না? ও সময় বড়। তো হারানোর পরে কি অবস্থা, কি কি ঘটনা, কি কেমন হইলো ওই সময়টাতে? কি করছেন? আমার তো খেয়াল নাই। ও হারাচ্ছে পরের থেকে কিছুক্ষণ বিশ্রামের পরে পরে আমার আর কইতে পারি না। সেন্স মানে ইয়ে হয়ে গেছিল আপনার, ওই মাথার মধ্যে মানে সমস্যা হয়ে গেছিল। ও এরে আরো রাখার জন্য আমাদের যে বাড়িওয়ালা ছেলে ছিল, হুম, এরে পাহারা দেওয়ার জন্য ওই রাত বিরা চালে বসে থাকতো, যে হঠাৎ করে রাত্রে বাইরে যায়। ও এরকম করতো? হ্যাঁ, আবার একদিন মনে করেন আরেকজনের বাচ্চা গিয়ে এরকম যায় ধরছে, মনে করছে যে আমার বাচ্চাকে ধরে আর ওরা আবার মারছে। আহা, এরপরে তে আর আমরা বাইরে দিয়ে দিতাম। তার মানে তো সে পাগল হয়ে গেছিল আর পাগল কি, হয়ে গেছিল। মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, হয়েছিল। আপনি কি দেখছেন ভিডিওটা? দেখছেন? এটা আপনার ছেলে? কিন্তু ছবির সাথে মিলে না। ছবির সাথে মিলে না? ছবি আছে আপনার কাছে? আছে। দেন তো, বের করেন তো। জি, ছবি আছে। ছোটবেলায় যে ধর। ছবিটা, এই লোক একটা, আর এগুলো হলো যে ওইটা পরিবার থেকে সহ। ভাগ করে আর কি করা হয়েছিল পরে। আর এটা লোক পরিচয় কোন ছবি। ওইটাতে আলাদা করছেন, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার চোখে তো মিলে। হ্যাঁ, ওই ছোট ছবিটা আমরা দেখে ওটা এটা তো আমার চোখে মিলে। ওর চোখ, নাক, মুখ সবই তো একই রকম, কিন্তু ওর যেটা হয়েছে মাথার চুল টুল সব কমে গেছে। হ্যাঁ। কমে গেছে, এবং এটা কেন কমছে, কি অবস্থায় ছিল, কেমনে হারাইছে, কোন পরিস্থিতি ছিল, সেটার উপর নির্ভর করতেছে। ওর ওই ছোট ভাইয়ের ছবি আছে সাথে, ওই যে ছোট ভাইটার ছবি আছে। ছোট ভাই, হ্যাঁ, ছোট ভাই ছবি দেখেন। এই যে আর এই 2 ভাই ছিল। এই জোশী, এই হ্যাঁ, জসিম। ও কই নিয়ে আসেন না কেন আজকে? ও বুঝে আছে ছুটি পেয়ে। ছুটি পায় নাই? আমার তো একদম হুবহু মিলতেছে। আমাদের দর্শকরাও নিশ্চয়ই বলবে যে হুবহু মিলছে, চোখ, নাক, মুখ, কথাবার্তা। আজকে দেখলে সামনে বুঝতে পারে। স্টুডিওতে আসে, নিবো আমি একটু পরে। তো আপনার সন্দেহ আছে? আমার ছেলের একটা চিহ্ন আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি গিয়ে জিজ্ঞেস করেন, আমরা কোনো চিহ্ন মিহ্ন খবর জানি না। আপনার পরিচয় ভাই নেই? আমি সেলিমের মামা। আপন মামা? জি জি। এখন আপনাদের কোনো সন্দেহ আছে কিনা হারানোর পরে? হারানো পড়ছে। এটা কারা এটা দিছে? উনি দিছে আর কি আমাদেরকে। এটা সেলিমে দিছে? জি, বেসিক ভিডিওতে আছে। দেখেন তো। আমি তো এর মধ্যে দেখে গেছি। ভিডিওর ভিতরে দেয়া আছে। তো ভিডিওর ভিতর দেখতে দেখেন না ভিডিওর আপনারা? ভিতরে তো ওটা বোঝা যায় না।
ভিডিও দেওয়া আছে তো, ভিডিও আপনি এর সাথে এটা মিলান তাহলে বুঝবেন, পাশাপাশি রাখেন। আর এই হারানের 1 বছর আগের ছবি কিন্তু এটা। এটা হারানের 1 বছর আগের ছবি। তো কপি, পুরাই কপি। হ্যাঁ। তারপর আপনি চিহ্ন খুঁজেন, সমস্যা নাই, চিহ্ন খুঁজেন, কথাবার্তা বললেন, তারপরে দেখেন কি কি দাঁড়ায়। এটা হারানোর পর পরে যারা পাইছে তারা তুলছে আর কি। হ্যাঁ, তাহলে তো সেম এই ছবি তো এই যে দেখুন। এটা গান দেখা। মুখের এই করে রাখছি। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা খবর পাইলেন কেমনে একটু বলেন তো, দাঁড়ান আপনার কাছে। আপনি তো দাদা, আপনি দেখছেন ভিডিও? জি, আমি এর আগে আমার মেয়ে আপনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে। আমার সাথে করে নাই, ওদের সাথে করছে। ওই আপনার ওই যে ইয়ে নাম্বার দিয়া ওই যে আচ্ছা। আমাদের নাম্বার দেন। হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে 1 বছর আগে হুম, একটা কল এসে, ওনার নাম হচ্ছে শফিউল ইসলাম, হুম, উনি বলে যে আমার ভাগ্নে হারা গেছে, নাম হচ্ছে সেলিম, হুম। তাকে খুঁজে দেন। তো ওই সময় আমাদের হচ্ছে গেস্ট ছিল হচ্ছে সেলিম নামে 3 জন। আচ্ছা, 3 জন গেস্টের সাথে একটা গেস্টের সাথেও মিলে না, আচ্ছা, কিন্তু একটা ভিডিও করা নাই এমন একটা তথ্যের সাথে মিলে যায়। আচ্ছা, ওনার তথ্যের সাথে উনি কিন্তু সুন্দর করে ভয়েস রেকর্ডিং পাঠায় আমাদের এখানে, যে আমার ভাগ্নের নাম হচ্ছে সেলিম, 1996 সালে বা 93 সালে হারা গেছে। বাবার নামটা বলে, মার নাম বলে, ভাইয়ের নাম বলে, সমস্ত কিছু ডিটেল বলে। তো আমাদের কাছে যিনি সেলিম আসছে, এই সেলিম কিন্তু 2021 সালে আমার সাথে যোগাযোগ করছিল, ওনার যে বর্তমান চাচা, উনি আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করে যে আমার একটা ভাতিজা আছে, পাইছি আমরা অনেকদিন আগে, ওর ছোটবেলার ছবি আছে, নাম হচ্ছে সেলিম, বাবার নাম এটা, একটা ছোট ভাই আছে নাম এটা, তারপর দাদার নাম বললো, মামার নাম বললো। তো এটা তো আমার কাছে নোট করা ছিল, তো এইটার সাথে এই তথ্যটা মিলে যায়। আচ্ছা। তো তখন কিন্তু সেলিম ভাই আমাদের এখানে ভিডিও করার জন্য আসতো না। তো আমি মাঝে মধ্যে ওনাকে ফোন দিতাম যে যেহেতু উনি পরিবারটা পাবে, আপনি তো শিওর ছিলেন? হ্যাঁ, শিওর ছিলাম যে উনি পরিবারটা পাবে, তো উনি আসলেই হয়তো পাবে, এই জন্য ওনাকে মাঝে মধ্যে ডাকতাম। তো উনি আসতে চাইতো না। তো ওনার চাচা একদিন বলে যে আমাকে কনফারেন্স করে, কনফারেন্স করে তারপরে নিয়ে এসে এখানে আমাদের। উনি আসতে চাইছেন না কেন? আসতে চাইতো না বলতে উনি মনে করছে যে উনি এটা পাবে না, মানে উনি তো কিছুই বলতে পারে না। উনি যে তথ্যগুলো দিয়েছে আমাদের এখানে, এগুলো কিন্তু আনুমানিক, সবই আনুমানিক। আচ্ছা। ওনার চাচাকে বলছে যে চাচা আমি তো বেশি তথ্য জানি না, কিন্তু ওনার চাচা বাবারা যখন পেয়েছিল ছোটবেলায়, তখন সেলিম ভাই যে তথ্যগুলো বলতো তখন ওনারা লিখে রাখছিল। আচ্ছা। যে বাবার নাম এটা, মার নাম বলতে পারেনি, দাদার নাম, তারপর মামার নাম। ওই চাচারা আসে নাই কেন? আসছে তো। আচ্ছা, ওই সেই চাচা উনি? জি, জি। আচ্ছা, ওনাকে ডাকেন একটু। হারাইছে 96 সনের জুন মাসের 9 তারিখে হারাইছে। আসেন ভাই, বসেন, আপনাকে পাশাপাশি বসাই। আপনারাই পাইছেন ইয়েকে, সেলিমকে? জি। কোথায় পাইছিলেন, কিভাবে পাইছিলেন বলেন? এটা পাইছিলাম হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রেললাইন বটতলা নামে একটা জায়গা আছে। আমরা তখন ওইখানটাতে থাকতাম। মিলে নাকি দেখেন তো কথাবার্তা? আমাদের ফ্যামিলি সহ আমরা তখন ওইখানটাতেই থাকতাম। তখন আমার ভাই অবশ্য নিঃসন্তান ছিল। ওরা দেখে কিছুটা খারাপও লাগছে, আবার কেউ কেউ খুশিও হয়েছে, স্পেশালি আমার ভাবি, তার সন্তান একটা সন্তান পাইছে, যেভাবেই হোক পাইছে। তো পাওয়ার পরেও তৎকালীন সময় আমার ভাই ফতুল্লা থানায় যোগাযোগ করছে, তারপরে আপনার মাইকিং করছে, এরপরে হচ্ছে গিয়া যত রকম মানে তৎকালীন সময়ে আমাদের এবিলিটির ভিতরে যতটুকু সম্ভব ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করছিলাম খুঁজে পাওয়ার জন্য। তারপর নারায়ণগঞ্জের ফতুল্লাতে? নারায়ণগঞ্জের ফতুল্লাতে। আপনার বাড়ি কোথায় হলো? আমরা ছিলাম দয়াগঞ্জ। নারায়ণগঞ্জে? না, দয়াগঞ্জ হলো যে আপনার পুরান ঢাকায় স্বামীবাগের ভিতরে করছে আর কি। ফতুল্লা মাঠের ওদিকে চলে গেল কিভাবে? যে রেল লাইন দিয়ে হাইটা চলে গেছে, ওখানে আবার রেল লাইন আছে তো পাশে। ওখান থেকে ডিসটেন্স কতটুকু? বেশি তাই? 100 গজ, 1-150 গজ। আপনার বর্তমান বাড়ি কোথায়? আমার বর্তমান বাড়ি আমরা থাকি, আমার দেশের বাড়ি হলো শরীয়তপুর। আপনি এখন আসছেন কোথা থেকে? উত্তরা থেকে। আচ্ছা, ওখানে আপনি কি করতেন? ওখানে আগে আমরা থাকতাম। থাকতেন? ওখানে থাকার পরে সেলিমরে হারানোর পরে হ্যাঁ। আমরা যে টাকা পয়সা ছিল খুঁজতে খুঁজতে প্রায় 2 বছর খুঁজছি। খোঁজার পরে একবার আমরা নিঃস্ব হয়ে গেছি। নিঃস্ব হয়ে যাওয়ার পরে যে ব্যবসা করতাম, ওই ব্যবসা করে তো মার খেয়ে গেলাম গা। মার খেয়ে যাওয়ার পরে যে ওখানে আর ব্যবসা করতে পারবো না, মানুষের সাথে যে কাজে ব্যবসা করছি তাদের সাথে এখন কাজ করতে হবে তাদের কাছে। এই জন্য পরবর্তীতে আমি উত্তরা এসে গেলাম, আমার এক বন্ধুর সাহায্য নিয়ে সেখানে উত্তরা এসে বসছি। এখানে আজকে প্রায় অনেক বছর ধরে থাকি, মানে ওখানে হারানোর পরে আমরা 4 বছর ছিলাম। এই 4 বছর পর্যন্ত শুধু খুঁজছি। আচ্ছা, এবার আপনি বলেন, আপনি কিভাবে কি করলেন? আমি 1996 সালে সেলিম যখন হারায়, তারা 2 ভাই ছিল, আর এই আমার বোন জামাই আর আমার এই বড় ভাই 2 জনকে ঢাকা নিয়ে আসছে আমাদের হাতে 2টা কাজ শিখেছে শেখানোর পরে। তো আমি সিদ্দিক বাজার কাজ করতাম। তো আমি তার আগের রাতে যেদিন হারায়, তার আগে আমি বাসায় গেছি। বাসায় গিয়ে দুজনের ওদের একটা খুব চয়েস ছিল ওই সময়, ওভালটিন কেক নতুন নামছে, আর এলাকা কোক, সেলিমের এবং জসিমের দুজনেরই
খুব এটা পছন্দ। তখন দুজনকে আমি বসে বাসায় অবাল্টিন কেক কোক খাওয়ায় রেখে আসছি। আমি কারখানায় থাকি সিদ্দিক বাজার। তারপরের দিন খবর পেলাম সেলিমকে পায় না। বাসায় গেছি, বহুত খোঁজাখুঁজি করছি, করতে 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 আদৌ পর্যন্ত আমি খোঁজ করছি। না আমাদের এখানে আপনি দেখলেন কিভাবে? আপনাদের এখানে প্রায় আমি 28 বছর, মানে 28 বছর ধরে ঢাকা শহর আনাচে কানাচে যেখানে খুঁজছেন। খোঁজ করছি। একটার সময় আপনার যে সম্পূর্ণ লাইভ গুলা আমি প্রায় দেখি, দেখতে 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 আপনাদের এইটার ফলো রাখছি। রাখার পরে চিন্তা করলাম আমি একটু শেয়ার করি। হুম তখন আমি গত বছর আনুমানিক 1 বছরের কিছু বেশি হবে, এই সময় আমি কল দিই। ওই আপনি সেই কলের কথা জি, জি, বলতেছিলেন। জি। ও, আমি কল দিলে ধরে কি আরিফ ভাই। কথা বলার পরে আরিফ ভাই জিজ্ঞাসা করলো কেমনে কি হয়েছে। হুম। তখন আমি অল ডিটেলসটা আমি বলি, হিস্ট্রিটা, হুম যে কোথা থেকে কিভাবে হারাইছে। হিস্ট্রি বলার পরে আর বাবা মার নাম জিজ্ঞাসা করলো, আরিফ ভাই জিজ্ঞাসা করার পরে আমি সব দিলাম। দেওয়ার পরে ইতিপূর্বে আমার 1 বছর অতিবাহিত হয়ে গেছে, হুম কোনো হয় না, কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখতেছি, করতেছি। হঠাৎ আরিফ ভাই ঈদের পরে আমাকে, ঈদের আগে একটা কল দিছে, দিয়ে বলছে যদি ডাকি আসার সম্ভাবনা হবে কিনা। হুম আমি কিছু অবশ্যই আসার সম্ভাবনা হবে, আপনি যে কোনো সময় আমাকে ডাকেন, আমি আসবো। ওকে তখন ঈদের পরে হঠাৎ একদিন আমাকে সন্ধ্যার পরে 7টার দিকে আমাকে একটা কল দেয়, যে একটা আপনার দিছি হোয়াটসঅ্যাপে ভিডিও দিছি, দেখেন। তখন আমি দেখলাম, আমি নিজে কিছুক্ষণ বসে বসে একা দেখলাম। দেখার পরে হিস্ট্রিটা মিলালাম, মিলে তখন আমি আমার বোনকে কল দিছি। বোনে তখন ডিউটিতে। তখন আমি বললাম আপনি ডিউটিতে, তো দুলাভাইরে তো আমি পাইতেছি না। তো দুলাভাইরে আবার মোবাইলে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও দিলাম, আপনারা এটা বসে দেখেন। তো মোটামুটি দেখার পরে আমার মারে দেখাইলাম, বাবা আছে সবাই দেখাইলাম, আত্মীয় স্বজন যারা আছে ভিডিওটা দেখাইলাম। দেখানোর পরে এই পর্যন্তই ওকে আমার, যে আমি একদম ওখানে স্টপ ভিডিও দেখে আর কোনো করে নেই, রয়েছি আজকে পর্যন্ত অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, ইনশাল্লাহ দেখেন, আপনাদের সাথে কথা বলেন, সন্দেহ থাকলে দরকার হলে ডিএনএ টেস্ট করবেন। Yes. হ্যাঁ, সকল পদ্ধতি মেনে তারপরে ইয়ে করবেন। তো আপনাদের পরিবারেই মোটামুটি বড় আমাদের হয়েছে। পরিবারে বড় ঠিক আছে, চলেন, আল্লাহ ভরসা। কিছু শোনা গেছে ভাই ভেতর থেকে? শোনা গেছে? শোনা যায়নি। আমি শুনলাম যে আপনার প্রথম দিকে তেমন একটা ইচ্ছা ছিল না এইখানে আসার জন্য। আপনার বোধহয় যে আজকে আপনাকে সাথে করে নিয়ে আসছেন, ওনার নাম কি? যে আসছে আপনার সঙ্গে, উনি কে হন? আমার চাচা ছোট। চাচা। এই চাচাই বোধহয় আগ্রহ দেখায় নিয়ে আসছে। জি, হে এটা বেশিরভাগই হে মানে। তো আপনার আগ্রহ ছিল না কেন? আগ্রহ ছিল না বলতে আমি ছোটবেলা হারাইছি, হুম সেহেতু আমি এটা মানে আমার যা বলছি আমার এই সব কিছু মনে নাই, বা ওরা কি আবেগে বলছি না মাথায় হালকা হালকা আসছে ছিল, তথ্য। তখন এই কারণ এই লেগা মানে আমি নিজে একলা একলা অনেক খুঁজছিলাম, হ্যাঁ। পাইনি। কিন্তু মিস করছেন কখনো? বাপ মাকে মিস করছেন? মিস করছি অনেক। আপনার বলছি নামাজ পড়ছি তখন তোর আল্লাহ বাপ মার যেন খুঁজে পাই, মিলাই দাও। তারপর অনেক ঘুমের ঘরও কানছেন না? মনে মনে আবার কাছে মা বাবা মার কথা, যে তারা কই আর আমি কই। সেটা তো খুব স্বাভাবিক। আল্লাহ ভরসা, দেখেন কপালে কি আছে। হ্যালো, দুইজনকে পাঠাও। হুম দেখেন আসতেছে আপনার জন্য কারা। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, আসেন। ওই যে যান, দুইজন দিয়া দুই পাশে। আমার কাজ ছিল খুঁজে নিয়ে এসে সামনাসামনি দেওয়া, এছাড়া আমার কোনো কাজ নাই। এবার আপনারা বাতচিত করেন, কথাবার্তা বলেন, দেখেন। দেখি তারপর দেখি। এদিকে হয় পাইছো? কার মুরগির গোড়া হেন্দ আছে। আবার চোখের মধ্যে তো তিল আছে, আমার এই চোখের মধ্যে তিল আছে না?
কিন্তু ঘোরা দিতে একটু দিত তো বুঝবেন আপনার বাম পাশে তাকান, আপনি বামে তাকান, আপনার বামে তাকান। এরকম না ভাই, এই যে এইভাবে না, বামে জাস্ট তাকাবেন। হ্যাঁ, চোখের তিল সারা জীবন থাকে। আমার ছোট ছেলের চোখ তিল আছে, বড় জনের তিল আছে, আমার মেয়ের ছেলে তিল আছে চোখের ভিতরে আর কি সবারই। আমার পায়ে এখানে একটা বড় গায়ের দাগ আছে এখানে। এটা আমি তো বলতে পারবো না, আর আমি নিজে খেলো করিনি। এছাড়া আর কি আছে আপনার? আপনার ছেলে, বড় ছেলে হারাইছে, নাম ছিল কি? ছেলে যখন হারাইছিল তখন তারা আপনার কয় ছেলে ছিল? দুই ছেলে। ছোট জনের নাম কি? জোশী। হ্যাঁ, জোশী। আচ্ছা, তা আপনি ছোট থাকতে স্কুলে তো লেখাপড়া করাইছেন, কিতে যাওয়া আসা করতো? হাইটে যেত। হাইটে যেত, বাসার সাথে স্কুল, ওই যে মাঠে না স্কুল। আচ্ছা, আপনাদের বাসার সামনে কোনো দোকান ছিল? গেটের বাইরে একটা দোকান, বাইরে দোকান ছিল। গেটের বাইরে দোকান ছিল। ওই যে খাইরুলের দোকান আছিল গেটের বাইরে একটা। কিভাবে হারাইলো? ও সকালবেলা বাড়িওয়ালার পোলা আরো 4-5 জন পোলা পানির সাথে আমার ছোট ছেলে ছিল সাথে, ওরা গেছে দুখলা মাঠে খেলা দেখতে। আমরা গেছিলাম ওই গিয়া শুনিয়াটা, আমি আর ওর আব্বা। কিন্তু ওইখানে আমরা যখন আসি, আমরা বাসার থেকে বেরিয়েছি প্রায় 6টার দিকে, ওরা ঘুমাইছিল ঘরে। তা আমরা 6টাতে ওখানে যা দেরি করি নেই, যে রিক্সায় গেছি ওই রিক্সায় আবার আইসি, ব্যাক করছি। আইসি পরে আমার মাথাটা একটু ঘুরতেছিল, আমি শুয়েছি। ওর আব্বা গেছে দুপখোলা মাঠে, কার কাছ থেকে শুনছে, ওরা দেখে না যে ওরা খেলতে গেছে। পরে ওইখান থেকে উনি যখন ছোটো ছেলে নিয়ে বাসায় আইছে, আমি তো ওই সেলিম কয় ও তো আগে আগে দৌড়ে পড়ছে, ও হ্যাঁ ঘরে খুঁজতে আছে এদিক ওদিকে। আমি কত বাসায় ফলাইলো। ও তা আপনার ছেলে ঠাবর দিছিলেন? হ্যাঁ, পিছের মধ্যে থাপড় দিছি, পরে ওই হাতে ধরছি, ধরে থাপড় লাগাইছি, পরে হাতে ছুটে দৌড় দিছি। মানে এক মন দৌড় দিছে দুপখোলা মাঠ পারে। ওই নাম বাসার সামনে আপনি লেফটেন ছিল? হ্যাঁ, বাসার সামনে ঘরেতে বাড়িলে একটা লেফটিনা ছিল। হ্যাঁ, বাসার সামনে দরজাতে বাড়াইলে বাসার সামনে একটা লেফটিনা ছিল। তো ঘরেতে আমরা এদিকে বাড়িলে সামনে লেফটিন, টিনের বেড়া আর কি। আচ্ছা, বাড়ির ভিতরে একটা বিল্ডিং ছিল? হ্যাঁ, বাড়ির ভিতরে তো বিল্ডিং ওই একতলা বিল্ডিং, দোতলা বিল্ডিং ছিল না, একতলা বিল্ডিং, মানে ওই হাফ বিল্ডিং। আচ্ছা, বাড়ির গেটটা ছিল কিরকম? বিল্ডিং এর সাথে না আলাদা ভাবে? তুমি বলো গেটটা কেমন ছিল, তুমি বলো। আপনার বাসাতে বেরিয়ে টয়লেট, তারপরে বামে ডাইনে যাওয়ার পরে গেট, বিল্ডিংটা চিপার দিয়ে একটা চিপার, হালকা চিপার মধ্যে ধান দিয়ে, অল্প কত চিপার মধ্যে ধান দিয়ে গেট ছিল। গেটের বাইরে একটা দোকান ছিল। ঠিক আছে, এই আমার এতটুকু খেলা আছে। কারা কারা গেছে এটা খেলা নাই না, কারা কারা গেছে খেলা নাই। আর আপনার এই ছেলে পরনে কি ছিল? আমার ছেলের পরনে ছিল শুধু একটা হাফ প্যান্ট আর একটা চামড়ার স্যান্ডেল। ছবিতে যে স্যান্ডেলটা আছে পরনো, ওই স্যান্ডেলটাই ছিল, চামড়ার স্যান্ডেল। উনি আমাদেরকে একটা ছবি দেখাইছেন, সেই ছবির কথা বলছে। ছবিটা দেখা যাবে? আপনি দেখেন একটু পরে, আপনি শিওর হলেন ওনার সাথে কথাবার্তা বলেন, ছবি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। পায়ে ছিল, পরনে ছিল কি? পরনে হাফ প্যান্ট ছিল একটা ছোট, ওগুলো গিয়া গ্রামে কালারটা ছিল কি? কালারটা ছিল কি? কোনো আমার হাতে বানানো, ওগুলো আমরা বানাই দিতাম, কারণ আমি তো দর্জি কাজ করি, ওই কাপড় টাপড় সব আমি বানাই দিতাম। এরকম স্টেপ কাপড়ের হাফ প্যান্ট ছিল। এছাড়া কোনো চিহ্ন নেই? না, এছাড়া আর কোনো চিহ্ন। আর আমরা তো হইলো থাকতাম হইলো দয়াগঞ্জের থেকে, পরে হইলো ওই দয়াগঞ্জের থেকে মানে ওই ব্রিজ পারেও পারে হইলো আপনার ওই দুপখোলা মাঠ। তো এদিক থেকে পোলা পানি সব দুপখোলা মাঠে খেলতে যেত। দুপখোলা মাঠে ওই যে উপরে সিঁড়ি বাইয়া ওরা উপরে ছাদের উপরে ওইটা ওই খেলা দেখতে লইছিল। কি জানি একটা ক্লাব আছে। কত সকাল? 7টা 7:30 এরকম হইব আর কি। তো সকালবেলা ঘুমাতে সব পোলাপাইন সকালে উঠে যেত ওই টাইমে। আর সব পোলাপাইন বাড়ির মধ্যে অনেকগুলা পোলাপাইন ছিল, সব এক বয়সী। আচ্ছা, তা আপনার হাতের থেকে ছুটছে কখন? ওই আমি দুপখোলা মাঠে গিয়ে ওরা ধরে থাপ্পড় লাগাইছি যে তুই এখানে আইসিস কি লিখে সকালবেলা, তোরা তো ঘরে থাকতে বেশি। ওইটা ধরতে গিয়া পরে ওই আমার ছোট পোলারে ধরছি, ওই হাতেতে ছুটটাই ওই
এলো এখানে আবার ওই ছোট রইলো ওখানে, ওরা ধরতে গেছে ওই দিক দিয়ে নেমে দূর। আচ্ছা ওখানে কি আপনার কোনো এরকম রাউন্ড ব্রিজ ছিল? ব্রিজ তো ছিল, যে ব্রিজ এপার ওপার যে যেটা দয়াগঞ্জ ব্রিজ, এখন তো না, এটা ভাঙ্গা অনেক করে দিয়েছে। মানে এটাও না, আমি রাউন্ড ব্রিজ ছিল এপার দেও মানুষ উঠতো, মানে রাউন্ড ছিল ব্রিজটা নাকি? ব্রিজ না না সোজা সোজা, এটা ব্রিজ তো আর ই থাকে না, ওই দয়াগঞ্জ ব্রিজ ছিল আগে সোজা, এটা ধরো বক্স খাল করছিল পুরা নদীটা, কিন্তু পুরা খাল করে লাইছে অনেক করে সদরকার ইয়ের থেকে শুরু করে সব পুরাটাই, আগে তো নদী আছিল, ওটা এখন খাল করে বক্স খাল করে ফেলাইছে, ওইটা বাদ দাও তো না, রাস্তা ব্রিজটা তো কোনো এখন নাই। রাউন্ড ব্রিজ ছিল না। যাই হোক। ওখান থেকে যে নামাপাড়া দিয়ে আমরা যে পরে যে আমি যে খোঁজ পাইলাম, ওই যে নামাপাড়া দিকে, ওই যে ওদিকে চাইলের দোকানদার বললো যে একটা বাচ্চা এখানে পাইছিল, এই চামড়া স্যান্ডেল পায়ে হাফ প্যান্ট পরা ছিল, এদিক দিয়ে গেছে, একটা মহিলা লইয়া গেছে, মানে এই কোলে করে। কোলে করে না, আমি একটা বাজার ছিল, বাজার থেকে হাঁটতে, মানে এই বাজারে হাঁটার পরে একটা রেলের পাট ছিল, খাল, ওটা কি খাল বলে কইতেই না, ওটা থেকে মানে ময়লা পানি আসা যাওয়া করতো, ময়লা পানি যাইতে ময়লা পানি আসা যাওয়া করতো, তাই আমি ওই রেলের পাটটা তো বড় বড় ফাঁক, তো এই ভয়ের কারণে আর ওপার যাইনি, ওপার না যাওয়া নেই, বদ্ধ ঘুম পাইছে, ঘুম পাওয়ার লগে এই সাইডে আর কি বাম সাইডে, এই যাইতে হাতের বাম সাইডে পড়তো রেল লাইনের ওই বড় বড় ফাঁক, রেল লাইন, ওটা রেল লাইন, ওটা রেল লাইন, ওটা একটা রেলের একটা পাট ছিল ছোট, মানুষ যাতায়াতের লিগা না যে কোনো জিনিস যাতায়াতের লাগি এটা আমি কালভার্ট ছিল আর কি, ওটা হলো কালভার্ট না, ওখানে কোনো কালভার্ট ছিল না, ওখানে খালি শুধু রেলের পাট ছিল, রেলের যে আপনার আগের যে কাঠগুলো দিত, এখন তো মনে করেন দেন লোয়ার গুলো, আগে কাঠগুলো দিত, ওই কাঠগুলো ছিল বেশি ছোট না, হাই 3 ফিট লম্বা, 3 ফিট কি 4 ফিট এতটুকু লম্বা ছিল, ঠিক আছে। ওই ফাঁক ভয়ের কারণে আমি হেপারা যাই না, তাই আমার বদ্ধ ঘুম পাইছে, তার লগে একটা দোকান ছিল, দোকানে আমি ঘুমাইছি, ঘুমানোর ঘন্টা 2 ঘুমানোর পরে তার কিছু লোকের কথার আওয়াজ পাইছি, আওয়াজ পাওয়ার পরে এত ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। এবার আমার ওর ভিতরে মাথার ভিতরে মেধা ছিল না যে আমি কই যাইতেছি বা কই আইতেছি, আশায় বিষয়, তা আমি হাঁটতেছি, তো হাঁটতেই আসি, হাঁটতে 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 আমি এই ফতুল্লা রেললাইন বটতলা, ক্ষুধা লাগছে, আমি একটা হোস্টেলের সামনে বসছি, বসার পরে হোটেলওয়ালা এক মেসিয়ার, সে আমার একটা পরোটা একটা হালুয়া দিছে, আমি বইয়ে খাইতেছি, খাওয়ার পরে যে এখন বর্তমানে আমার লালন পালন করছে, সে আইসে বলছে যে বাবা তুমি কোথা থেকে আসছিস, আমি তো কিছু বলি না, কান্নাকাটি করছে, আমার হাত পাও ফুলে গেছে, 2টা পাও ফুলছে, পায়ে চামড়া জুতা ছিল, জুতা জোরে দাগ পড়ে গেছে, তা জুতা জোরে মনে হয় ফালাই দিছে হারাই, পরনে একটা গেঞ্জি ছিল, তো আমরা যে মা পালছে সে বলতে পারবে যে গেঞ্জিটা পরনে কি প্যান্টটা ছিল আর গায়ে কি ছিল, সে বলতে পারে, আগে ওটার ছবি নেই, খালি ছোটোবেলার ছবিটা তুলে রাখছে, এই একটুকুই। আর এছাড়া আপনার চেহারায় কোনো দাগ আছে আপনার ছেলের? চেহারায় কোনো দাগ দুগ নাই, কিন্তু আমার এই যে চোখে তিল এলো মেন, এই যে চোখে তিল আছে, আমার তিল আছে না একটা, এই যে আমার সব ছেলে মেয়ের এরকম তিল আছে চোখে, আমার এই যে পরে যে 2 মেয়ে হয়েছে, 2 মেয়ের চোখে তিল আছে, আমার ওই ছোট ছেলের চোখে তিল আছে। প্রথম আপনার 2 ছেলে ছিল না? হ্যাঁ, ফার্স্টে 2 ছেলে ছিল, পরে ছেলে হারানোর পরে আমার মেয়ে। না, 2 ছেলের পরে তো আপনার কোনো সন্তান ছিল না, সন্তানাদি ছিল না। তো ওই আমার আব্বারও চোখে তিল আছে, আমার যে মেয়ে 2টা আমার ছোট ভাইয়ের চোখে তিল আছে, মানে এটা হইলো আমাকে মেইন প্রমাণ, এই যে তিল, জি, এই তিল রইল সবচেয়ে বড় প্রমাণ, এটা আমাকে সব মানে সবাই আমার মেয়ে, আমার পোলাপেনের করে আছে, আমার যে ভাই, আমার যে সৎ ভাই, আমার মা মারা যাওয়ার পরে আমার আব্বা বিয়ে করছে, আমার যে সৎ ভাই বোন আছে তাদের চোখে তিল আছে। আচ্ছা, আমার বাইরেও দেখুক। হ্যাঁ দেখাবো, আগে আপনারা কথাবার্তা বলেন, কথাবার্তা শেষ করেন। এর মানে ওর সাথে কথা বলে কনফিউজ হয়ে যাচ্ছেন, মিলতেছে না, কিছু কনফিউজ লাগতেছে। কেন কনফিউজ লাগতেছে বলেন, সন্দেহ লাগলে বলেন, ওনাদেরও সন্দেহ আছে, সন্দেহ নিয়ে আসছে এখানে, আপনারও সন্দেহ আছে, সমস্যা নাই, আমাদের কাজ হচ্ছে তথ্যের ভিত্তিতে মিলে যাওয়া। আপনার নাম কি? আমার নাম হলো খুরশিদ কাজী। আপনার নাম? হাওয়া। হাওয়া। আপনার যে ভাইটা ছিল, ভাইয়ের নাম জসিম। জি। আপনি নারায়ণগঞ্জের ফতুল্লা এরিয়া থেকে হারাইছেন। জি। সেগুলো সব ঠিক আছে। আপনার বাবা তখন থাকতেন কোথায়? থাকতেন? আমরা থাকতাম দয়াগঞ্জ। ফতুল্লার আশেপাশে? এটা
আর দয়াগঞ্জ হইলো গিয়ে আপনার এই দয়াগঞ্জ বাজার, তারপরে হলো ফতুল্লা বড় দিক দিয়ে রেল লাইন দিয়ে গেছে তো গেল না, রেল লাইন দিয়ে ফতুল্লা গ্যান্ডারিয়া স্টেশনের পর হইলো আবার ফতুল্লা স্টেশন। আগে হইলো কমলাপুর থেকে গাড়ি ছাইরা গেলে গ্যান্ডারিয়া ধরে, গ্যান্ডারিয়ার পর হইলো গিয়ে আপনার হইলো ফতুল্লা ঘাট। আপনার বাবার নাম কি? খালেক কাজী, আমরা কাজী বংশ। আপনার কোনো ভাই আছে খায়রুল নামে? না, ও বলছে মামা খায়রুল। খায়রুল আমার ওই যে ওই বাড়িটা, ওই যে আজিজুল যেটা আছে, আজিজুল, ও সবসময় আমার কাছে থাকতো। খায়রুল নামে কোনো ভাই নাই আপনার? না। এই খায়রুলটা মিলে নাই। গেট, টয়লেট, কাঁচামালের কোনো দোকান ছিল বাসার সামনে? কাঁচামালের দোকান বাসার সামনে, ওই যে খায়রুল যে বলতেছে, হ্যাঁ, এই খায়রুলের দোকানে ছিল গেটের বাইরে। ওকে ফাইন। তারপর তো মামা টামাটা। আরেক বাড়ি আলার পোলা হ্যার বাড়ির গেটের সামনেই একটা দোকান ছিল আর কি। আপনার কনফিউজ লাগতেছে কেন? আপনি তো কথাবার্তা বললেন, আপনার কাছে কোথায় সন্দেহ মনে হচ্ছে বলেন? সবই তো মিলছে। সন্দেহ আমার কপালে একটা দাগ ছিল ছোটবেলা, হ্যাঁ, এই যে দাগটা এখন আছে। হ্যাঁ, এই দাগটা কি হারা যাওয়ার আগে থেকেই ছিল? হ্যাঁ জি। আপনারা বলতে পারেন কিভাবে হয়েছে দাগটা? বলতে পারেন না? দাগ ছিল না নাকি কাটা? না না, আপনি বলতে পারেন দাগটা কিভাবে হয়েছে? ছোটবেলার থেকে না, যে আমার পাইছে সেই বলছে যে এটা তোমার ছোটবেলার থেকে দাগ। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনার কি মনে আছে দাগটা কিভাবে হয়েছে? না। তাহলে দাগ বাদ দেন, যেহেতু মনে নাই সুতরাং এটা নিয়ে বলে লাভ নাই। যেগুলো মনে আছে সেগুলো দেখেন। আরেকটা ঠিক আছে, আরেকটা তিলে আছে আমার শরীরের ভিতরে। হ্যাঁ, তিলটা কি বড়? হুম। প্রত্যেক মানুষের শরীরে অসংখ্য তিল থাকে। বুকের ভিতরে না, বুকের ভিতরে না। না না, সিগারেটের পোড়া আছে, এটা আগুন দিয়ে পুড়ে আগুন দিয়ে লাইছিল। পোড়া আছে। আমি আগুন দিয়ে পুড়ে লাইছিলাম, মানে এটা পশমে লেগে। কোথায়? কত বয়স, কত ছোট বয়সে করছেন? আগুন এই পোড়া দাগ ছিল। হ্যাঁ, ও জায়গা না, দাগটা দেখে কোথায় দেখে? এটা কোনো সময় দেখেন নিচে দেখেন, কোনো যাইতে- সমস্যা নেই। আমাদের বলে হাইড করবে পার্টটা বুকের। এইটা। হ্যাঁ, ওই যে দেখছো, ওই যে আগুনের পোড়া দেখতে দিতেছে। এটা একটা এখানে এটা নাইমা পরে ওখানে গেছি। এটা আসলে পোড়া দাগ। সিগারেটের আগুন দিয়ে পোড়া দেয়। কি করছিলেন? ওই সিগারেট খেতে গেছিলাম তখন মনে করেন যে পুরো দিয়ে সিগারেট খেতে গেছিলাম তখন মনে করেন যে লাগছে। সিগারেটের আগুনটা পুড়ে গেছে বুকের। মানে পুরা ধরে অনেক বড় হয়ে গেছিলাম, পুরা গঠন মতো হয়েছিল। দাগ পাইছেন? হ্যাঁ, দাগ পেয়ে গেছে। মানে ওটা পোড়া দাগ না কি কেমন রকম? আপনার মনে নাই? ওর কি মনে থাকার বয়স ওই সময়টাতে? না না, 6 বছর বয়স না ওই টাইমে। 6 বছর বয়সে মনে থাকার কথা। হ্যাঁ, 6 বছর বয়স। হারাইছে কয় বছর? 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়ছে আর কি, ওই টাইমে হারাইছে। ওই সময় আমরা- সিগারেটের দাগ কয় বছর, কয় বছর? কোন সিগারেটের তখন দাগ- কোলে কোলের বাচ্চার মনে থাকে না এগুলা? না, যে বলছে যে 5 থেকে কয় বছর? 6 বছর। 6 বছর। এটা তো কনফিউজ। কত বছর বয়সে হারাইছেন আপনি? আপনার 3 কি 4 বছর কিভাবে বুঝলেন? তারা বলছে। হেরা বললেই হইলো। আর একটা বাচ্চা আমার কাছে ছেলেটা আসছে, ছিল তার তো বয়স কত আমি হ্যাংলা। বুঝবো করে? হ্যাংলা ছিল, মানে একবারে টিংটিঙা ছিল, ছোটবেলায় হ্যাংলা টিংটিঙা ছিল। ওই ছবিতে দেন না হ্যাংলা। আপনি কথা বলতে পারতেন ওই সময়? কথা মানে কথা বলতে পারতাম, মানে তত বেশি চালু ছিলাম না। বাট বলতে পারতেন? হ্যাঁ, যে শোনেন, আমার হালকা বাচ্চা আছে, আমি পাতলা। জানি 3 বছরের বাচ্চারা অনেক সময় কথাও বলতে পারে না। হ্যাঁ, অনেকেই পারে, বাট অত স্পষ্ট করে পারে না। 3 বছর তো প্রশ্নই ওঠে না আপনি হারাইছেন। 3 বছর প্রশ্নই ওঠে না। আমি তো বললাম যে 3 থেকে 4 বছরের ভিতরে। না, আরো বেশি হবে, 5-6 বছরই হবে। আমার ছেলের 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়ছে। আমরা কি স্কুলে ভর্তি করছি, স্কুলে যাইতো, ওর নাম লিখতে পারতো। নাম লিখতে পারতো। স্কুলে যাইতো? হ্যাঁ, স্কুলে যাইতো। আপনি কি স্কুলে যাইতেন ওই সময়টাতে? হ্যাঁ, তাইলে স্কুলে যাওয়ার বাচ্চা 3-4 বছর বয়স হয় তো গ্রামের স্কুলের বাচ্চা? স্কুলে ভাই আমি আমার মনে হয় যে স্কুলে আমি গেছিলাম, যে স্কুলে গাড়িগুলো আছে না, হ্যাঁ, গাড়িতে চড়ে যাইতাম আইতাম। ওই ভ্যান গাড়িগুলা? ভ্যান গাড়ি বলতে কি, এটা বক্স সিস্টেম ছিল। আর এটা আগের কালে, এখন আছে, প্রায় প্রায় অনেক জায়গায় আছে। না, আমার ছেলে স্কুলের গাড়িতে, স্কুল বাসের বাসে পাশে হাইটে যাইতো? স্কুল ছিল, হাইটে যাইতো। ওটা একটা গোদার খেতে স্কুল করতো না। অনেক কিছু ছোটবেলার স্মৃতি, অনেক কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে। হয়তো বা ওইটা ওইখানে যেখানে হারাইছে তার পরিবার থেকে হয়তো গেছে, কিন্তু এত তথ্য মেলার কথা না। মূল কথা হচ্ছে যে এত তথ্য মেলার কথা না। যেমনিভাবে আপনাদের পরিবার থেকেও একজন আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওদের পরিবার থেকেও একজন যোগাযোগ করছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুই পক্ষের কোনো পক্ষে আপনারা কিন্তু জানতেন না। না, যেমন আমি আপনার লাইভ দেখি মাঝে মাঝে। আপনার যে যোগাযোগ করছে এই লোকটা, উনি তো অনেক আগে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আর ওর পক্ষ থেকে ওর মামা নাকি জানি হয়, সে যোগাযোগ করছে, চাচা। এই দুই পক্ষের লোকের যোগাযোগের কারণে আপনারা আজকে এখানে আসছেন। সুতরাং আপনাদের যেহেতু দুইজনেরই জানাশোনা কমতি আছে আমাদের এই আপন ঠিকানা নিয়ে। আমি আপনার অনেক অনুষ্ঠান দেখছি, আপনার যে বিদেশ থেকে যে একটা মেয়ে, 2 মেয়ে আসলো না হ্যাঁ, বিদেশ থেকে, আমার 2টা মনে মেয়ে নেই, আসছিল মনে নেই। আপনাগুলা ইয়ে দেখছি। ও আচ্ছা, আপন ঠিকানা, হ্যাঁ, বিদেশ থেকে অনেক মেয়ে এসে তার ফ্যামিলি পাইছে। 2 মেয়ে আর কি, 2 বোন একসাথে ওর বাপে বিক্রি করে দিছিল না জানি কি। আমার মনে নেই। ওইটা আপনার ওই বিদেশে জামাই সহকার
পরে বাংলাদেশে আসছে। এটা আমার না, এটা আপনি যেটা বলতেছেন এটা সম্ভবত আমার আরেক ভাইয়ের, রাইট নাম মনে করতে পারছি না ওনার। না সমস্যা নেই। আমি এমনি মোটামুটি আপনার কি মনে হয় এটা আপনার বাচ্চা হইতে পারে? না আমার কথাটা কি, এখানে আমি একটা কথা বলি, হ্যাঁ। যার সন্তান সে অবশ্যই চিনবে। না, চেনে না। হ্যাঁ, চেনে না। এটা 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 বললে আমি বিশ্বাস করলাম না, কিন্তু যে 10 মাস 10 দিন আপনি করবে, বিশ্বাস করেন না, আপনি শুনেন, সব প্রত্যেকের বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আছে। আপনি তো একটা কেস, আর আপনার কেসের নাম্বার কত আপনি জানেন? আপনার পর্ব নাম্বার 617। 617। ঠিক আছে, আপনার কেসটা যদি সফল হয় তাহলে প্রায় 399টা কেস সফল হবে আমার। বহুত ঘটনা আছে, বাপ পাশে থেকে বলছে যে এটা তার পোলা না, ঠিক আছে, পুরা দুনিয়া বলছে এটা তার পোলা, আমরা বলছি তার পোলা, বাপ মানতেছে না, জায়গায় জায়গায় ঘুমাইতেছে। এখন জায়গায় জায়গায় যে ঘুমায় তারা তো মানানো যায় না, শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করে 99.9% মিলছে, যেখানে 70%-এর উপরে মিলে গেলেই আলটিমেটলি মনে করা হয় তার ব্লাড। 99% পরে মানতে বাধ্য হয়েছে, পরে গিয়ে আমরা কোয়েস রিভিল করছি কেন মানে নাই সেটা অন্য হিসাব। তা এখন কথা হচ্ছে যে সন্দেহ আপনাদের সবার আছে, আর সন্দেহ জনগণের আছে কিনা জনগণের চিন্তা করবে, আমি কোনো মতামত দিতে চাই না। তবে সমাধান আছে, সমাধান হচ্ছে আপনারা যেহেতু এখানে আসছেন, আমরা সবসময় বলি ডিএনএ টেস্ট করতে হবে। হ্যাঁ, ডিএনএ টেস্ট করার কোনো ব্যাপার না, আপনাদের যদি আগ্রহ থাকে দুই পক্ষ মিলেই মেডিকেলে গিয়ে ডিএনএ টেস্ট করে নিন। ডিএনএ টেস্ট করলেই বুঝতে পারবেন যে এটা আপনার বাচ্চা কিনা, আর এই বুঝতে পারবে আপনি আর বাপ কিনা বা মা কিনা। সহজ সমাধান, এর চেয়ে বড় সমাধান তো কিছু নাই, তাই না? আমি এর আগে আরো 2 ছেলে এরকম আসছে আইসা আমরা এরকম মনে করেন এটা আমাদের ক্ষেত্রে খুব কমন। ছেলে পেলে পুষে বিয়ে দিয়ে জমি জমা দিয়ে দিছে, তারপর আসল ছেলে বের হয়েছে। মেয়ে পেলে পুষে বিয়ে দিয়ে দিছে এবং তারপরে মেয়ে বের হয়েছে। আমরা তো ওই মেয়েকে ফেরাইছি, যে মেয়েকে বিয়ে দিয়ে দিছে তার পরিবারও খুঁজে বের করে দিছি। এরকম কেস খুব কম। আমরা তো আমাকে সেম ঘটনা হয়েছে, আমাদের একটা ছেলে পাই আনছি, মনে করেন এটার বিয়া করছে, 2টা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মনে করেন গেছে হ্যাঁ, কুমিল্লা কান্দি। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢোকে না, যে এটা একটা বাচ্চা হারা গেলে আপনারা কিভাবে আরেকটা বাচ্চাকে দেখে নিজের বাচ্চা মনে করেন? সেখানে তো সন্দেহ থাকার কথা, কারণ বাচ্চার চেহারা তো ওই আপনাদের। ছেলেটা খালি কইছে যে আমার মার নাম হাওয়া, এটুকুই কইতে পারছে, আর কিচ্ছু কইতে পারে নাই। এই দিয়ে আপনারা মনে হচ্ছে এটা আপনার ছেলে। হ্যাঁ, এটাই মনে করেন যে ওই আমার শালি আছে, ওরা বিয়া দিছে আমগো বাড়ির থেকে মনে হয় 10 কিলোমিটার দূরে, ওখানে আইসা ওই মনে করেন আয়া করছি, মানে ওই কইতাছে এটি আমার বোনপুর। এই তো মনে করেন আচ্ছা, দাঁড়ান, আপনাদের বাইরের লোকজন কথা বলি, তারপর দেখুন। বাইরে সবাই রেডি আছে? আসেন, সবাই চলে আসেন। নেন, সবাই কথাবার্তা বলেন, ভিতরে কি কথাবার্তা হইলো? আমরা পাইছি হচ্ছে 7ই জুন 1996। জিরিটা যদি আপনাদের থাকতো খুব ভালো হতো। জিটি বলতে আমার কাছে আছে হচ্ছে আপনার না ওই যে আমাদের জিডিটা হলো যাত্রা এখানে করছিলাম, জিডিটা হারাই গেছে ওই সময়। 96 সালে পাইছে 7ই জুন উনি বলতেছে। 96 সালে জুন মাসের 9 তারিখে হারাইছে, আচ্ছা, মঙ্গলবার ছিল। ইয়েস, 9 তারিখে মঙ্গলবার। মঙ্গলবার যেদিন পাইছেন ওই দিনে জিডি করছেন? হ্যাঁ, ওই দিন, মানে ওই দিন না, জিটিটা করা হয়েছে পরে, বাট দিনটা উল্লেখ ছিল, তারিখ এবং বার উল্লেখ ছিল ওই জিটিতে। জিটি না, এটা হচ্ছে তৎকালীন ওইখানকার লালপুর ইউনিয়ন ছিল, ওইখানকার চেয়ারম্যান বরাবর এটা ইয়া করা হয়েছিল, অ্যাপ্লিকেশন করা হয়েছিল। আর আমরা করছিলাম যাত্রা ওই কপিটা আমার কাছে ছবি আছে। আচ্ছা, করছিলাম হলো আচ্ছা 12 তারিখে। আচ্ছা, ছবিটা দেখেন। এটা আমরা পুরোটা দেখাতে পারবো না, কিন্তু আমরা একটু নিজেরা দেখতে পারি। দেখেন, আপনারা ওইটা দেখেন, ওই যে উনি যে কাগজটা করে রাখছে সেই কাগজটাও দেখেন। কাগজ না, একটা রোমান দিয়ে লেখা ছিল। না, ছবি আছে। আমরা তো এটা মনে যাত্রা বাড়ি থাকা খোঁজ করলে পাওয়া যেতে পারে জিডি কাগজটা। জিডি করলো তো অবশ্যই থাকে। এই যে, ও, এটা তো জিডির মতোই। হ্যাঁ, জিটির মতো চেয়ারম্যান বরাবর, মানে প্রাপ্তি স্বীকার। আমি জাস্ট একটা গ্লান্স একটু দেখাই দিই, এটা একটা প্রাপ্তি। আচ্ছা, এখন আমাদের বাড়িতে আমার ভাইয়ের কাছে আছে। ধরো, এটা করতে পারি না আমার দিকে। আপনারা পারলে এটা দেখে নিন প্রিন্ট করে। হ্যাঁ, একটু পড়ে শোনাই দর্শকের জন্য। আচ্ছা, এটা পড়াও খুব মুশকিল। এখানে চেয়ারম্যান সাহেব, ফতুল্লা ইউনিয়ন পরিষদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ বরাবর। হ্যাঁ, বিষয় হারানো ছেলে পাওয়া প্রসঙ্গে। আচ্ছা, জনাব, যথাবিহিত সম্মানপূর্বক আবেদন বা আপনাকে জানানো যাইতেছে যে আমি নিম্ন স্বাক্ষরকারী, কে নাম, লাবলু, বাংলাদেশ, কি লিখছে এটা বুঝলাম না,
বসবাস করিতেছি। আচ্ছা, আমি আগামী 9/7/96 বিগত হবে 9/7/96, তার মানে জুলাই মাসের 9 তারিখে পাইছে 96 সালের আনুমানিক সন্ধ্যা 7টার সময় বটতলা রেল লাইন সংলগ্ন এই এলাকায় একটা ছেলে পাইয়াছে, বর্তমানে আমার হেফাজতে আছে। ছেলেটির আনুমানিক বয়স 5 থেকে 6 বছর। যে দেখেন 5 থেকে 6 বছর এখানে লেখা আছে। গায়ের রং শ্যামলা, তার পরনে একটি হাফ প্যান্ট ছিল। আর শুধু হাফ প্যান্ট, হ্যাঁ, এই যেখানে লিখেছে তার পরনে একটি হাফ প্যান্ট ছিল। হাফ প্যান্ট ছিল। সে কোনো নাম ঠিকানা বলতে পারে না। আমি নিজ খরচে অত্র এলাকায় মাইকিং করে প্রচার করেছি। অদ্য পর্যন্ত ছেলেটির পিতা মাতা যোগাযোগ করে নাই। আমি আপনাকে অবগত করিলাম, অতএব আচ্ছা জাস্ট চেয়ারম্যানকে ইনফর্ম করে রাখছে আর কি। আবেদনকারী স্বাক্ষর এরকম এরকম। পরনে শুধু হাফ প্যান্ট ছিল না, স্টেপ নাকি স্টেপ শুধু হাফ প্যান্ট পরা ছিল, এটা তো এখানেই উল্লেখ করা আছে। আর শুধু পরনে শুধু হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে। একটা প্রাপ্তি স্বীকার আর কি। বুঝতে পারছি। 9/7/1996 সালে এটা। আপনারা চাইলে এটা কপি দেখতে পারেন। 9/7/1996 সালে ছিল। ওই যে 1996 সালে জুন মাসের 9 তারিখ আমি একবারে এখন মুখস্থ করে রাখছি। কি আছে কথাটার সাথে সেন্স লাগতেছে, কনফিউজ লাগতেছে কেন? আমি তো আচ্ছা ভিতরে অনেকটা মিল দেখতেছি। তো চেহারা না, ছবি দেখেন। মানুষের সাথে মানুষ বলতে মানুষের সাথে চেহারা অনেক পাবে। কি মনে হচ্ছে যে না আসলে শরীরে টেস্ট স্পট ছিল না, স্পটটা কি হ্যাঁ স্পট বলতে হ্যাঁ এখানে বুকের একটা দেখাইছে, কিন্তু আরো দুইটা স্পট আছে। আমার ছেলের কানে একটা লম্বা মেস আছে, এটা হইছে বলতে মাথার নিয়ে আসছিল। এটা কি আছে? এটা নাই। আপনি ভিতরে গেছি তারপর বাম কানে মেস আছে কি বাম না? পাশে এখানে একটা কালার দাগ আছে। কাটা দাগ করে যে কপালে এই যে কাটাটা আছে, দাগ আছে উপরে এসে পড়ছে। উপরে আর বড় হয়েছে তখন তো ছোট একটু বড় না হয়েছে। না এটা তো আমি যে কাশিপুর ছিল, কাশিপুর ছিল দেশে গেছিল, আমার দেশে তো সীমারি দুষ্টামি করছে, ওই পুলিশ মতন কাশিপুর ছিল। এখন কি কনফিউজ লাগতেছে? এখানে আসছিল কারণ আপনাদের কি মনে হয় আসলে? আসলে হ্যাঁ, আপনারই পার্ট, আমার কাজ শেষ। ঠিক আছে। আমার কাজ শেষ। আপনাদের কি মনে হয়? আমরা আসলে সত্যি কথা বলতে আমাদের কি মনে হয়, ও যে সাক্ষাৎকারটা দিছে, হ্যাঁ তার সাক্ষাৎকারটা থেকে তার একটা কথাই মিলে না, কিন্তু আর সাক্ষাৎকারে তো আর বাস্তবে যে জিনিসটা মিলে। সাক্ষাৎকার বলছে তিনি, তার নাম ছিল, তারা ভেবেছিল এটা বাস্তব। উনি যখন বাসা থেকে বের হয়ে যায়, স্বামীবাগ 16/3 বাসা, স্বামীবাগ 16/3 বাড়ির পোলাপান আরো পোলাপান ছিল, তারা 2 ভাই সকালে বের হয়ে গেছে। আর বই নিয়ে গেছিল আদমের বাসা। ছোট ভাই তো আমার লাভ হয়ে গেল। হ্যাঁ জসিমা গেছিল সবাই বেরিয়েছে, জসিমা বেরিয়েছে। তখন দুপখোলা মাঠে ওখান থেকে গিয়ে আমার গঞ্জমে আছে, সেলিমকে থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পর ও দৌড় দিছিল, ওই কথাটাই ও বলছে স্যার। আপনারা দৌড় দিছে। ও দৌড় দেওয়ার পরে জসিমরে হাতে ধরছে, পরে আর ধরতে পারেনি। ওই নামে দূর ও দৌড় দিছে, ওই দৌড়ই দৌড়, আপনি কি ছবি দেখছেন দুইটা? ওই দৌড়ই ও বাবার কাছে একটা ছবি আছে, দেখবেন? কিন্তু ওর একটা হ্যাঁ, ছবি আছে, সাক্ষাৎকার দেখেন। কেমন, আমি একটা আপনাদের দুটো ছবি পাশাপাশি দেখেন। রেখে গেছিলাম স্টুডিওতে। আচ্ছা, ওই ছবিটা কি আপনারা কি দুই ছবিকে মিলে না? আমরা তো আমি সবচেয়ে একটা জিনিস আপনি দেখেন না, দেখলে বুঝতে পারবেন। আমাদের চোখে তো সবকিছু ঠিক যে আছে। জিনিসটা আমি আপনার আপনাদের স্টুডিওতে গোপন রেখে গেছিলাম, আমি বলি না, কিন্তু ও বলছে এটা এটা মিলে। ওদের ঘর থেকে বেরিয়ে বাথরুম আছিল, এই সব এগুলো সব মিলছে। ওর শুধু একটা ইনফরমেশন মিলে নাই, যে- কোন একটা মামার নাম বলছে, সেই মামার খায়রুলটা আমার দোকানদার। আছিল আজিজুল। আচ্ছা, খাইরুল ওই যে দোকানদার ছিল যে বাইরে, হ্যাঁ, হ্যাঁ। পাশের বাড়িওয়ালা ওই যে মোড়া মোড়া। খাইরুল ওনার ছোটবেলার ছবিটা দাও, ওনাদের ছবিটা ছবিটা দাও। মোবাইলের ভিতর আছে। তা এমনি মোটামুটি সবই ও, মিলছে, আচ্ছা। কিন্তু আপনার এখন কাছে যদি মোবাইল আছে? আমাদের এক কথা হলো কি, তাহলে আমারটার মধ্যে আছে। এই নেন। এই যে এই ছবিটা এটা দিয়ে ছবি করা হয়েছে। এই হচ্ছে আমার ভাই, হ্যাঁ আমার মেজো ভাই। এটা দিয়ে এটা করা আপনি এই ছবিটা দুটো ছবি পাশাপাশি ধরেন না, তাহলেই তো হয়ে যাবে। এই যে মাঝখানে যে এটা, এটাও যে বাজে ফ্যামিলি সহকারে হচ্ছে। হ্যাঁ এসে মিল আছে তো, এই কপালে মিল আছে। 100% এখানে হচ্ছে গিয়া ওর মুখটা চাপানো, ঠোঁটটা একটু বাঁকা করা দেখে এখানে বোঝা যাচ্ছে না। আমি আসলে এগুলো বললে ইনফ্লুয়েন্স হতে পারে, এজন্য আমি কিছু বলতেছি না না, আমি মিল পাচ্ছি, আপনি বলেন না, আমি তো মিল পাচ্ছি। না না, ওদের দুই পক্ষকেই বলতেছি না। আমরা তো আজকে এখানে আমরা মিল হয়ে গেছি, ওদের মধ্যে অমিল, সেটা নিয়ে সমস্যা নেই, ওরা যা সিদ্ধান্ত নেবে তাই। আচ্ছা ওদের আমি বাপ বলছি- ছেলেকে পাশাপাশি দেখেন না, তাই হ্যাঁ দিতে দেখছি হয়। তো, আমি তো ফটোকপি একেবারে হ্যাঁ, ফুললি সেটাই। ফটোকপি। এবং আরেকটা জিনিস ছিল, ছোটবেলায় এইটা যখন আর হারাইছে, মাঝখানে এখানে কোথায়? তার কিন্তু এই যে জাতীয় এটা। ইয়ে ছিল না,
দুধের দাঁত পরে না, দাঁতগুলো একটু দাঁত পরে না, দাঁত কিন্তু ওই যে এটারই কপি এটা না? হ্যাঁ, এটা থেকে এসে করা হয়েছে। এখানে তো একটু যে মুখ ই করে রাখছে, মুখটা বেঁকা করে বাঁকা রাখছে করে দেখে। রাখছে, এই জন্য এই এই হলো। ওই সময় তার এই যে চুলের ইয়া সবকিছু একদম ইয়ে আছে। চুলের কাটিংটা পর্যন্ত, মাথার চুলের কাটিং, কাটিং। হ্যাঁ। এ তো পাওয়ার মনে করেন কয়েকদিন পরের ছবি। ওরা যখন পাইলেন, আমার একটু কথা শুনেন, ওরা যখন পাইলেন ওর দাঁতগুলা কেমন ছিল? এটা আমি বলতে পারবো না, কারণ 96 সালে আমার বয়স কত, 10 বছর। হ্যাঁ, এরকম উনিও ছোট। দাঁতে কোনো ব্যাপার ভাই না? আসলে আরো সুবিধা। ওনারা আসলে গ্রামের বাড়িতে তো। আচ্ছা, এখন এরা আসলে ডিসাইড করবে। না, এরাই ডিসাইড করো। আমাদের ছবিটা দেখি আমি। হয়তো ওনাকে দেন ছবিটা, দেখো। এটা হচ্ছে ছোট গলা, এই চোখ কোনটা, এই মাঝেরটা? আপনি কোনটা আপনি দেখেন, আপনার ছবি দেখলে তো আপনি চিনতে পারবেন। আর এখন তো এত মোবাইলের তো ছিল না, কিছু ছিল না, তাইলে তো আমি যে সেটাই ও বলবো। যখন হারাইছে সেলিম, তখন আমার বয়স কত? কি হবে আমাদের শাড়ি কি করেছে তোমরা? হ্যাঁ, ছিল। ওদের একটা চলা যাচ্ছিল, বললাম না, ওভালটিন কেক আর ও খুব প্রিয় ছিল। একা নামাজি খাতো, আর তো এরকম করে আকাশের দিকে চাই তারা আর তো। আর আমরা দুই ভাই বেশি ছিলাম এখানে, আমাদের এখানে তো দুজনেই ছোট। আপনাদের বাড়িতে শরীয়তপুর? আমার শরীয়তপুর জেলা। আমরা শরীর ধরে একটা গেল আমি। আচ্ছা, আমার বোন বলছে যে ওরা যখন পাওয়া গেছিল তখন ওর কথার টোন ছিল শরীয়তপুরের একটা টোন আসতো ওর ভাষায়, শরীয়তপুরের একটা টোন শরীরপুর আসতো। হয় না, অত রয়েছে ঢাকায়। দেশে গেছে। ঢাকায় থাকলেও আপনাদের কথাটা তো ছিল আপনাদের, হ্যাঁ, আপনার তো শরীরপুরের টোন ছিল। হ্যাঁ। তোমার কোনটা ছবি? এখানে তোমার ছবি। আচ্ছা, আমি শেষ করি। এখন যেটা হচ্ছে, সমস্ত কিছু যেটা জেনে শুনে আপনার সিদ্ধান্ত হচ্ছে আপনি কনফিউজ, মানে সন্দেহ আছে আপনার। আচ্ছা, আর আপনাদের সিদ্ধান্ত কি? এই পুরো ফ্যামিলির মধ্যে তো আপনি অভিভাবক, আপনি বাবা এসে বলেন আপনার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত না, 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 ও যেরকম সন্দেহ আছে, আপনার দিক থেকে সন্দেহ আমরা আছে? একটু ডিএনএ টেস্ট করব। আপনারও সন্দেহ আছে? হ্যাঁ, ডিএনএ আচ্ছা। টেস্ট করব। ডিএনএ টেস্ট করতে আপনার সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন দুই পক্ষ আপনারা যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনারা যেটা করবেন ডিএনএ টেস্ট করেন। ভাই, আপনি ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করে দিন। কিভাবে? আমাদের জায়গা থেকে আমরা সবসময় বলি যে ডিএনএ টেস্ট করে নেন, এটা ভালো হলো। ওনারা ডিএনএ, আমরা দুই সবচেয়ে উত্তম হবে এটাই। হ্যাঁ, DNA test আমি একটু করলে- বলি, জি। আমি হচ্ছে আপনি প্রথম মনে হয় একটা প্রোগ্রাম করতেন ভালোবাসার বাংলাদেশ। না, 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 ওটা অন্য একটা ফিল্মে হতো। বৃহস্পতিবারে একটা প্রোগ্রাম ছিল, ওটা অন্য ফিল্মে হতো। এরপরে হচ্ছে গিয়ে আপনার হলো জীবনের গল্প। জীবনের গল্পটা আমার ছিল। হ্যাঁ। জীবনের গল্প থেকে শুরু করছি, এরপরে আপনাদের এই যে আপন ঠিকানা ইয়া। জি। একটা পর্যায়ে আমি 2021 সালের ডিসেম্বরের 4 তারিখ আরেক ভাই নক করি। প্রথমত একটা প্রোগ্রামের উপরে আমরা কমেন্ট করছিলাম যে আমাদের বাসায় একটা ছেলে আছে এরকম, যদি কোনো একটা ব্যবস্থা করতে পারতেন। পরে ওখানে কমেন্টে রিপ্লাই না পেয়ে আরেক ভাই মেসেঞ্জারে নক করি। জি। ওরে যদি 96 সালে আমরা পাই থাকি তাহলে 28 বছর এখন বর্তমানে। 28 বছর যেহেতু আমরা আমাদের সাথে রাখতে পারছি, ছিল, এখন তো নিজের ইনকাম নিজেই করে, রাইট। তো ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় করতে পারছি। আমাদের কিন্তু থিঙ্কিংটা এইরকম না যে আমরা ধাক্কাই দিয়ে দেই কাউকে, সেইটা না। বাট যদি ওর আপনজন পায়, ওরা যতই আমাদের কাছে আদরে থাকুক না কেন, ভিতরে কিন্তু একটা জিনিস মানে অভাবটা ফিল করে। আমাদের থিঙ্কিংটা এরকম, বা আমার থিঙ্কিংটা এরকম ছিল, যদি পাওয়া যায়। এই জন্য কিন্তু আরিফের সাথে যোগাযোগ করার পরে ওরা বহুদিন আমি নক করছি। আমি নিজে আরিফ ভাই তো মনে হয় বিরক্ত হয়েছে নক করতে করতে। ওর তেমন একটা সায় পাচ্ছিলাম না। হয়তো বা ও চিন্তা করছে যে আমি যে একটা জায়গায় আছি, এখন আবার কই যাবো, কি করবো, কারা আসলে তারা আমার আপনজন কিনা, হয়তো ওর ভিতরে এরকম একটা জিনিস কাজ করছে। এই জন্য ও হয়তো এরকম সায় দেয়নি। লাস্টে আরিফের সাথে কনফারেন্সে নিয়ে কনফার্ম করে তারপরে গত মাসের 8 তারিখ আসলাম। ঠিক আছে, সমস্যা নাই। সন্দেহের জায়গাটা থেকে আপনারা যেটা করেন, ডিএনএ টেস্টটা করেন। আমাদের শুধু একটা জিনিস যেটা করতে হবে, ডিএনএ টেস্টের রেজাল্ট আসলে আমাদেরকে একটু জানা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমার দিক থেকে যতটুকু হেল্প লাগবে, মানে আপনাদের দিক থেকে দুই পক্ষ মিলেই আপনাকে আমরা, যেহেতু 28 বছর, যেন আমি ওর মামা, আমি 28 বছরে এই ঢাকা বাংলাদেশের অনেক জেলাতে গেছি। আমি বাগনা খোঁজার জন্য আমি গাড়িও চালাইছি। এই নানান এমন কোন চাষারা কোন জায়গা আমি বাদ রাখিনি। এই 28 বছরই আমি খুঁজতেছি। হয়তো আমার বোন জামাই তারা বলে যেতে পারে বা বলে নাই, অন্তর থেকে বলে নাই, খুঁজতেছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল সরজমিনে খুঁজতেছি। আচ্ছা, ওনাদের পরিবারে কি এর আগে ওনার নাম কি?
সেলিম মনে করে কাউকে লালন পালন করা হয়েছে? না না, একজন বা দুজন লালন পালন করা হয়েছে, তো বিয়ে শাদী দিয়েছে, পরে এর আপনাকে আগে ভুলে গেছে। না, আমাদের এখানে কোনো কেয়ারে লালন পালন করা হয় না। এরকম বহুত জনে আসছে বা কথা বলছে, তখন আমাদের এরকম যেমন ওর সাক্ষাৎকারটা আপনাদের মাধ্যমে যেটা পাইছি, এরকম ডিটেলস কেউ দিতে পারে না। ঠিক আছে, এখন আপনারা যেটা করেন ভাইয়া, আপনারা নিজেরা একটু ডিএনএ টেস্ট করে নিন। তারপরে যেহেতু ও বলতেছে ওর সন্দেহ আছে, আমাদেরও যেহেতু এখন ডিএনএ টেস্টটা করালে সবচেয়ে বেস্ট, সন্দেহ দূর হয়ে যাবে। হ্যাঁ। আমরা ডিএনএ টেস্টের পক্ষে। ডিএনএ টেস্টটা করে আমাদেরকে একটু রেজাল্টটা বলেন, যে রেজাল্টটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, ভালো থাকবেন। শেষ করি ভাইয়া। আসসালামু আলাইকুম। একটু ওইখানে বসেন আপনারা, দুজনের এক জায়গায় গেলে যত দিন যাচ্ছে মনে হয় যে কোনো অভিজ্ঞতাই আমাকে আর টাচ করতে পারবে না, বাট প্রত্যেকটা এপিসোডই নতুন অভিজ্ঞতা। কিছু বলার নাই, ডেফিনেটলি কিছু বলার নাই। একটা জিনিস যেটা হয়েছে, আমি অনেকদিন পরে একটা টেস্ট পেলাম, সেটা আমি একটু বলি। আপনাদের মনে আছে কিনা যে আমি অ্যাপ নিয়ে কথা বলতাম, যে আপন ঠিকানা একটা অ্যাপ বা আপন ঠিকানার মতো একটা অ্যাপ তৈরি করা যায়, যেখানে যাদের পরিবার হারিয়ে গেছে তারা তথ্য দিবে, আর যারা হারিয়ে গেছে নিজে তারাও তথ্য দিবে। অ্যাপ সেটাকে ক্রস ম্যাচ করবে, ক্রস ম্যাচ করলে দেখা যাবে যে কার সন্তান এটা মিলে যাবে। তো এখানে ফ্যাক্ট হচ্ছে, আমরা সেই বিষয়টা নিয়ে কেন কাজ করিনি এতদিন? কাজ করিনি একটাই, যেখানে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠবে। সাধারণ মানুষ মনে করতে পারে, যিনি হারিয়ে গেছেন তিনি মনে করতে পারেন যে আমাকে কার না কার ফ্যামিলিতে দিয়ে দিচ্ছে, আবার যাকে দেওয়া যাবে, যে ফ্যামিলির সন্তান ফ্যামিলিতে আসবে, সে ফ্যামিলি মনে করবে কার না কার সন্তান আমাকে দিয়ে দিচ্ছে। এই যে সন্দেহ করার ব্যাপারটা আছে আমাদের মধ্যে, এবং ব্যাপারটা খুবই স্বাভাবিক, সেই জায়গাটা থেকে আমরা এই অ্যাপের সিদ্ধান্তটাকে বা অ্যাপ তৈরি করার সিদ্ধান্তটাকে সমীচীন মনে করিনি। কিন্তু সেই রকম একটা ঘটনাই ঘটেছে আমাদের আজকের আপন ঠিকানায়। যদি উপসংহারটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ঘটেছে। ফ্যাক্টটা হচ্ছে, দুই পক্ষই যোগাযোগ করেছে আমাদের সাথে, এবং দুই পক্ষের ডাটাই আমরা রেখেছি, এবং দুই পক্ষের ডাটা রেখে আমরা আমাদের মতো করে কাজ করেছি। এখন দুই পক্ষেরই সন্দেহ তৈরি হয়েছে যে কে না কাকে ধরে নিয়ে এসে আমার কাছে দিল। অথচ দেখেন, সমস্ত তথ্য মিলে গেছে, তারপরেও দুই পক্ষের জায়গা থেকে কোনো রকম কোনো আবেদন নাই। এখানে একটা কথাই মনে রাখতে হবে, ডিএনএ টেস্টের রেজাল্ট যেটা আসবে সেটাই। এত কিছুর পরে ডিএনএ টেস্ট যদি বলে দেয় নেগেটিভ, তাহলে নেগেটিভ। তবে নেগেটিভ হলে আমি অনেক বেশি অবাক হব, অনেক বেশি অবাক হব, এবং চূড়ান্ত পর্যায়ের অবাক হব। অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।